সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল, ফিলিস্তিন, হামাস, হিজবুল্লাহ, ইরান, আমেরিকা, ইউরোপ, চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত পুরোদমে যুদ্ধের ডামাডোল। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লেবাননের সাথে যুদ্ধভীতির মধ্যেই গণকবরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইয়েমেনের অপারেশন প্রতিরোধ অক্ষের উত্থানের প্রমাণ। এদিকে কাশ্মীর নিয়ে আবারও পাকিস্তান, চীন ও ভারতের যুদ্ধ। জানিয়ে দিব ইসরায়েলি কারাগারে গাজা ৩৬ বন্দীর মৃত্যু। এবং সর্বশেষ রয়েছে উত্তর কোরিয়ায় রাশিয়ার অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। লেবাননের সাথে যুদ্ধভীতির মধ্যে গণকবরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী জানিয়েছেন, লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণকবরের প্রস্তুতি নিচ্ছেন। লেবাননের সাথে ইসরায়েলের উত্তেজনা বেড়েই চলেছে এবং দুপক্ষের মধ্যে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল এরই মধ্যে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার জন্য বড় সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে। সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের ধর্ম বিষয়ক মন্ত্রী মাইকেল মেলচিলি চ্যানেল 14-কে বলেছেন, লেবাননের সাথে যুদ্ধে ব্যাপকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এজন্য তার মন্ত্রণালয় যুদ্ধ সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে। গণকবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেলচিলি নিশ্চিত করেন, তারা অনেক বেশি মৃত্যুর আশঙ্কা করেছেন। তিনি বলেন, আমরা অফিসে দফায় দফায় বৈঠক করছি, উত্তরাঞ্চলে বড় কিছু ঘটতে পারে। মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর বুধবার হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোথাও কোনো নিরাপদ স্থান থাকবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে হামলা করা হবে। এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠিকমতো কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। ইয়েমেনের অপারেশন প্রতিরোধ অক্ষের উত্থানের প্রমাণ। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হুতি সমর্থিত সামরিক বাহিনীর অভিযান আঞ্চলিক প্রতিরোধ অক্ষের উত্থান ও ঐক্যের প্রমাণ বহন করে। গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের সাথে সাক্ষাৎকারে একথা বলেছেন নাসরুল্লাহ নেতা। তিনি বলেছেন, ইসরায়েল বিরোধী অপারেশনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে মধ্যপ্রাচ্যে কথা এবং কাজে সত্যিকার অর্থেই একটি প্রতিরোধের অক্ষ রয়েছে, যা প্রয়োজনের সময় ঘুরে দাঁড়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আব্দুস সালাম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ঘৃণ্য সাম্প্রদায়িকতা দূর করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, আমাদের নিজেদের এই কঠিন পরিস্থিতিতেও ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ইয়েমেনের অবস্থান থেকে বাস্তব হয়ে ফুটে উঠেছে। আঞ্চলিক প্রতিরোধ অক্ষের শক্তি হিসেবে ইয়েমেনে, লেবাননে এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজা আগ্রাসনের পর থেকে অভিযান চালিয়ে আসছে। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বড় আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ বন্ধ শুরু করে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল এবং তার মিত্রদের ইসরায়েলমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে। এ সম্পর্কে আব্দুস সালাম বলেন, ইয়েমেনের জনগণ গাজার পক্ষে পরিষ্কার এবং ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। তারা যে অভিযান চালিয়েছে তাতে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হয়েছে বলেও মন্তব্য করেছেন আব্দুস সালাম। কাশ্মীর নিয়ে আবারও পাকিস্তান, চীন ও ভারতের বাকযুদ্ধ। জম্মু কাশ্মীর নিয়ে ভারতের বক্তব্য আবারও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। 8 জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠকের পর জম্মু কাশ্মীর নিয়ে যত বিবৃতি দেয় পাকিস্তান, চীন, বিষয়টিকে অযাচিত উল্লেখ করে সমালোচনা করে ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা প্রমাণিত সত্য যে জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল। 7 দশকেরও বেশি সময় ধরে এই বিরোধ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীর রাজ্যের চূড়ান্ত নিষ্পত্তি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রকাশিত জনগণের ইচ্ছা অনুসরণে করা হবে। সে প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। এর আগে গত সপ্তাহে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি অধীনে প্রকল্পগুলো সমালোচনা করে বলেছিল যে নয়াদিল্লি ইসলামাবাদের অবৈধ দখলদারিত্বকে বৈধতা দেওয়ার
কোরিয়ার যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, আমরা চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীরের অযাচিত উল্লেখ লক্ষ্য করেছি। আমরা স্পষ্টভাবেই জাতীয় রেফারেন্সগুলো প্রত্যাখ্যান করি। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছেদ্য অংশ ছিল ও আছে এবং থাকবে। ইসরায়েলি কারাগারে গাজা ৩৬ বন্দীর মৃত্যু। নির্যাতন এবং অতি অমানবিক পরিবেশের কারণে ইসরায়েলি কারাগারে ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক অন্তত ৩৬ বন্দীর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। মিডিয়া অফিস আরও জানিয়েছে, ফিলিস্তিনি বিভিন্ন অঞ্চল থেকে আটক করা আরও ৫৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে জোরপূর্বক গুমসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। ইসরায়েলের কারাগারকে হাজারো ফিলিস্তিনি বন্দীর জন্য গণকবর বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের মিডিয়া অফিস। সম্প্রতি মুক্তিপ্রাপ্তদের জবানির আলোকে ফিলিস্তিনের মিডিয়া অফিস ইসরায়েলি কারাগারে অসংখ্য ধরনের নির্যাতন এবং অমানবিক আচরণের তথ্য প্রকাশ করেছে। উত্তর কোরিয়ায় রাশিয়ার অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠানোর সম্ভাবনার কথা বলায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। সেক্ষেত্রে কোরীয় উপদ্বীপ সহ গোটা অঞ্চলে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করেছে দেশটি। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশের চাপের মুখে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা দেখাতে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফরে গেছেন। পশ্চিমা বিশ্ব যেভাবে সম্মিলিতভাবে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিচ্ছে, ঠিক সেই মডেলেরই উত্তর কোরিয়াকে সহায়তা করতে বুধবার একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এর আওতায় এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ এর সহায়তায় এগিয়ে আসবে। বৃহস্পতিবার ভিয়েতনামে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সেটা বিশাল এক ভুল হবে বলেও তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। পুতিন এমন সম্ভাবনার কথা বলায় মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউস মিলার বলেছেন, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে। এমনকি উত্তর কোরিয়াকে বিশেষ ধরনের অস্ত্র সরবরাহ করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হবে। মিলার মনে করিয়ে দেন, স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া সেই প্রস্তাব সমর্থন করেছিল। উল্লেখ্য, মস্কো সম্প্রতি নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার নজরদারির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সময়সীমা সম্প্রসারণের প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছে। অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জন কির্বি বলেছেন, পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও বিস্ময়ের কোনো কারণ নেই। তার মতে রাশিয়া মরে হয়ে ওঠে বৈদেশিক সহায়তার সন্ধান করছে। তিনি মনে করিয়ে দেন, গত কয়েক মাস ধরেই রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বেড়েই চলেছে। কির্বি মনে করেন, মস্কোর এমন পদক্ষেপ সম্পর্কে চীনের উদ্বেগ বাড়তে পারে। আমেরিকা বেজিংকে উত্তর কোরিয়ার উপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে, কিন্তু রাশিয়ার উপর নির্ভরতা বাড়লে উত্তর কোরিয়ার উপর চীনের প্রভাব কমে যেতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়া আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হয়ে পড়তে পারে, যা চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে কির্বি মনে করেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘাটতি মেটাতে উত্তর কোরিয়া অনেক গোলাবারুদ ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে বলে জানা গেছে। বেশ কিছুকাল ধরে একগরে হয়ে থাকা দেশ হিসেবে উত্তর কোরিয়াও সেই সুযোগে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম পাওয়ার আশা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাজোয়াজান, ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী বা উপকরণ চাইতে পারে।